ওয়েলকাম টু পিলে লাগুন ফিফি আইল্যান্ড। আজকে আমি আমার এই ভিডিওতে পিলে লাগুন সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো তথ্যগুলো আমি নিজে সংগ্রহ করেছি যখন আমি ঘুরতে গিয়েছিলাম, আর কিছু তথ্য আমার চ্যাট জিপিটি থেকে সংগ্রহ করা। পিলে লাগুন অপরূপ সুন্দর একটি লাগুন। আসলে এই জায়গাটা যে পৃথিবীতে বাস্তব সেটা কখনোই মনে হয় না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের চোখে এই জায়গাটাতে ভ্রমণ করবেন। তো এখন আমরা বোটে আছি, স্পিড বোটে প্রায় 40 জনের কাছাকাছি মানুষ ছিল। পিলে লাগুন পৌঁছানোর পরপরই আমাদেরকে স্নরকেলিং করার জন্য অক্সিজেন মাস্ক গুলো দেয়া হয়েছিল, লাইফ জ্যাকেট দেয়া হয়েছিল। পিলে লাগুনে আসলে বড় স্পিড বোট প্রবেশ করতে পারে না। লং টেল বোট, যেটা কিনা থাইল্যান্ডের ঐতিহ্যবাহী একটা বোট, এই লং টেল বোটে করে সম্পূর্ণ লাগুন ঘুরে দেখানো হয়। সেক্ষেত্রে আমাদের কাছে চার্জ করেছিল জন প্রতি 200 বাত। এখানে টাকার অঙ্ক কম বেশি হতে পারে সিজন অনুযায়ী। দেখতেই পাচ্ছেন সবাই ঝাপাঝাপি করছে লাইফ জ্যাকেট পরে। আর ভালো প্রিমিয়াম ট্যুর প্যাকেজ নিলে অনেক সুবিধা পাওয়া যায়, যেমন অনেক ধরনের ফ্যাসিলিটি তারা নিজেরাই প্রোভাইড করে। আর আমাদের ট্যুর প্যাকেজটা প্রিমিয়াম ছিল বলে আমরা অনেক ফ্যাসিলিটি পেয়েছিলাম, যদিও আমরা জলে নামে ঝাপাঝাপি করিনি, কারণ আমি সেদিন খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। আর যারা আসলে এনার্জেটিক তারা কিন্তু প্রতিটা স্পটে গিয়ে ঝাপাঝাপি করেছে সুইমিং স্যুট পরে। আর দেখা যায় বিদেশিরা একটা গা ঝাড়া দেয়, জল একদম মানে শুকায় যায় শরীর থেকে, ওরা একদম অসুস্থও হয় না। ওরা 7টা পয়েন্টে গিয়েছে, 7টাতেই ওরা মানে জলের অ্যাক্টিভিটি সবগুলোই করার চেষ্টা করেছে। বাট আমি অসুস্থ হয়ে যাওয়ার একটা কারণ ছিল স্পিড বোটে, তো আমি ওইভাবে চড়িনি কখনো। স্পিড বোটে অনেক বেশি স্পিড থাকে, মাথা ঘোরায়, কেমন বমি বমি আসে। অবশ্য আমি বমি করিনি, কিন্তু অনেকেই স্পিড বোটে কিন্তু বমি করে ফেলেছিল। তো এটা একটা রিজন। আর গরম লাগে স্পিড বোটের ভেতরে থাকলে, বাট বাইরে গেলে আবার অনেক ঠান্ডা লাগে। এবার ওয়েদারের একটা প্রবলেম হয়, ভেতরে গরমে একদম মাথা কেমন যেন লাগে, বাট বাইরে যখন স্পটে আমরা ঘুরি তখন অনেক ঠান্ডা লাগে। তো সবকিছু মিলে আমার আর আসলে, আর আমি যেহেতু সাঁতার পারি না, আমি এই জন্য এগুলো কোনো কিছু ভয়ে করিনি। তো অন্যদের ভিডিওগুলো করে রেখেছিলাম আর দেখছিলাম প্রকৃতিটাই এত বেশি সুন্দর। যদি আমি জলে নাও নামি তারপরও আসলে সমস্যা হয়নি, অনেক বেশি এনজয় করা গিয়েছে। আর জল এত বেশি স্বচ্ছ, এখানে প্রায় 20 মিটারের মতো খালি চোখেই দেখা যায়। পিলে লাগুন মূলত ক্রাবি প্রদেশের ফিফি দ্বীপপুঞ্জের একটি সুন্দর মনোমুগ্ধকর লেগুন। এটাকে পিলে বেও বলা হয়। আর এর চারপাশে যে খাড়া চুনাপাথরের স্বচ্ছ পাহাড়, এগুলো একদম অনেক পুরানো, এবং পাহাড়গুলোতে কিন্তু গাছের বেশ একটা সমারোহ দেখা যায়, অনেক বেশি গাছ থাকে। পিলে লাগুন কোনো সৈকত না, এটা একটা লাগুন। আর লাগুন শব্দটা কোন দেশে এটা আমি বলতে পারবো না, তবে এখানকার ছোট ছোট মাছ আছে, রঙিন রঙিন মাছ, সেজন্য এখানে স্নরকেলিং করানো হয়, কায়াকিং করানো হয়, অনেক ধরনের অ্যাক্টিভিটিসই করানো হয়। আর এই জায়গাটা এত বেশি শীতল, একদম মনে হয় যে খুব শীতল, অন্যরকম একটা জায়গায় চলে এসেছি। আসলে এগুলো না গেলে বোঝানো সম্ভব না। আমার এত ভালো লেগেছিল এই জায়গাটা, মানে সব থেকে যদি ভালো কোনো জায়গা আমার লেগে থাকে থাইল্যান্ডে, নাম্বার 1 আমি অবশ্যই পিলে লাগুনকেই রাখবো। সবাই অনেক ঝাপাঝাপি করছিল আর কায়াকিং করছিল। আসলে এত সুন্দর একটা জায়গা, এটা আসলে যে রিয়েল, এটা আসলে না গেলে বোঝা যায় না। পিলে লাগুনের আশেপাশে অনেক কিছুই আছে দেখার মতো, যেমন মায়া বে, ভাইকিং কেপ, তারপরে আরেকটা আছে লো সামা বে। এগুলো বিখ্যাত পর্যটন কেন্দ্র, সবগুলোই পিলে লাগুন প্যাকেজের ভেতরে ঘোরানো হয়, দেখানো হয়। আর এখানে নৌকায় চড়ে চড়ে সুন্দর করে উপভোগ করা যায়। আর এখানে ড্রোন ফটোগ্রাফি, ন্যাচার ফটোগ্রাফির জন্য একদম উপযুক্ত একটা পরিবেশ। ধ্যান কিংবা মেডিটেশনের জন্য এই জায়গাটা অনেক বেশি ভালো। পিলে লাগুনের সবথেকে আকর্ষণীয় দিক হলো নির্জনতা এবং স্বচ্ছ পানির নিচে পরিষ্কারভাবে দৃশ্যমান প্রবাল প্রাচীর। চারপাশের এই যে চুনাপাথরের পাহাড়, এ যেন এক স্বর্গীয় সৌন্দর্য দেয়। ক্যালেন্ডারে মাঝে মাঝে আমরা কিছু নেচারের ছবি দেখি, মনে হয় যে একদমই রিয়েল না, কিন্তু পিলে লাগুন এমনই একটা জায়গা যেখানে গেলে মনে হয় যে রিয়েল না।
নিজের চোখকেও যেন সৌন্দর্যের দিক থেকে ভরসা করা যায় না। পিলে লাগুনের একটা ঐতিহ্য, একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে পিলে লাগুনের পাশে কিন্তু একটা কেভ আছে যেটার নাম ভাইকিং কেভ। আর ভাইকিং কেভটার একটা ইতিহাস আছে, সেটা 400 বছরের পুরানো। কারণ এই ভাইকিং কেভের 400 বছরের পুরানো কিছু নৌকা চিত্র অঙ্কন করা আছে। এগুলো জাহাজ চিত্র কিংবা নৌকা চিত্র। ধারণা করা হয় এই দ্বীপে অনেক বছর আগে ঝড়ের কবলে একদল নাবিক আশ্রয় নিয়েছিলেন প্রাণ বাঁচানোর জন্য। তখন তারা এই দ্বীপে অনেক বছর ছিলেন, আর বাকি সদস্যরা হয়তোবা ঝড়ের কবলে মৃত্যুবরণ করেছিল। তো তখন যেসব নাবিকরা এই দ্বীপে আটকা পড়েছিল, তারা ওই যে পাহাড়ের খাদে একটা যে ভাইকিং কেভ, সেখানেই তারা আটকা পড়েছিল এবং অনেক বছর ছিল। তারপরে সেখান থেকে তাদেরকে উদ্ধার করা হয়। তো এখানে অনেক ধরনের ছবি পাওয়া যায় ভাইকিং কেভের ভিতরে, যেমন নৌকা, হাতি, প্রাচীন ইউরোপীয় যে জাহাজ, তারপরে এরকম কিছু ছবি সেখানে পাওয়া যায়। আর অনেক জেলেরা যারা এখানে মাছ ধরতে আসতো প্রাচীনকালে, তখন তারা ঝড়ের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য এই ভাইকিং কেভে আশ্রয় গ্রহণ করত। তো সেখান থেকে এই ভাইকিং কেভটা একটা দর্শনীয় স্থান। এবং সবচেয়ে মজার আরো একটা ইতিহাস আছে, সেটা হলো ভাইকিং কেভের ভিতরে কিন্তু সুইপলেট পাখিদের বাসা আছে। এই পাখিগুলো দল বেঁধে করে থাকে এবং বাসা তৈরি করে। আর বাসাগুলো তাদের একটা শরীরের একটা লিকুইড জাতীয় জিনিস দিয়ে তারা তৈরি করে। তো এই বাঁশ কিংবা দড়ি এগুলো আছে এই ভাইকিং কেভের ভিতরে, বাঁশের দড়ি, এর সাথে এরা এই বাসাগুলো তৈরি করে, যেগুলো চীনাদের আবার খাদ্য। চীনারা আবার এই বাসাগুলো বার্ডস নেস্ট স্যুপ নামে খায়। তো ওরা এই বাসাগুলো সংগ্রহ করে খাবার হিসেবে, স্যুপ হিসেবে ওরা খেয়ে থাকে। তো ধারণা করা হয় যে নাবিকগুলো সেখানে আটকা পড়েছিল, তারাও এই সুইপলেট পাখির নেস্ট গুলো খেয়ে জীবন ধারণ করেছিল, কারণ সেখানে তারা বেশ কিছু দিনই জীবন ধারণ করতে হয়েছিল এবং খাদ্য সংকট তো থাকেই। তো এটা একটা ইতিহাস ভাইকিং কেভ, যেটা পিলে লাগুনের ভেতরেই অবস্থিত। আর এখানে আসলে যেমন নীল স্পষ্ট পানি, ইমেরাল্ড কালারের, বাঁশের স্ক্যাফোল্ড, পাখির বাসা দেখে অনেক বেশি মুগ্ধ হয় পর্যটকরা। তবে পিলে লাগুনে শুধুমাত্র ডে ট্যুরই দেওয়া যায়, এখানে রাতে থাকার কোনো বন্দোবস্ত নেই। এটা কিন্তু কোনো দ্বীপ নয়, এটা একটা লাগুন, সেজন্য এখানে দিনে ঘুরে দিনেই চলে যেতে হয়। তবে খুব তাড়াতাড়ি দিনের বেলা আসলে ভালো হয়, কারণ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু অনেক বেশি ভিড় হয়। আর ভিড় ভাট্টা এড়িয়ে সুন্দরভাবে প্রকৃতিকে উপভোগ করতে চাইলে তাড়াতাড়ি করেই চলে আসতে হবে। তবে বর্তমানে ভাইকিং কেভে পর্যটকদের প্রবেশ করা নিষিদ্ধ করা হয়েছে। আগে এককালে সম্পূর্ণ কেভটি ঘুরে দেখানোর একটা ব্যবস্থা ছিল, তবে এখন পিলে লাগুন ঘোরার সময় বাইরে থেকে দেখিয়ে দেয় যে এইটা ভাইকিং কেভ। 2000 সালে লিওনার্দো ডিক্যাপ্রিওর দ্য বিচ মুভির শুটিং এই ফিফি আইল্যান্ডেই হয়েছিল। সেখান থেকেই এই আইল্যান্ডের প্রতিটি স্পট অনেক বেশি জনপ্রিয়। আর এখানে খুব বেশি খাবারের ব্যবস্থা নেই, তাই এই পিলে লাগুন ঘোরার পরে বোট থেকে আমাদেরকে আনারস, তরমুজ, ঠান্ডা জল, বরফ দেয়া এবং শরবতের মতো কিছু একটা ড্রিঙ্কের ব্যবস্থা করে দিয়েছিল, বোট থেকেই এগুলো দিয়েছিল। তবে ফিফি ডন দ্বীপে গেলে স্থানীয় থাই খাবার, সমুদ্রের তাজা মাছ, কফি, আরো হরেক রকমের খাবার সেখানে পাওয়া যায়। তবে থাই সরকার এই লেগুনটাকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণের জন্য কিছু নিয়ম শৃঙ্খলা বেঁধে দিয়েছে, সবাইকে সেগুলো মানতে হবে। যেমন এই দ্বীপে প্লাস্টিক ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ এবং নিজের যে গার্বেজ গুলো থাকে সেগুলো নিজেকেই ক্যারি করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে। কখনোই কোনো গার্বেজের জিনিসপত্র যেখানে সেখানে ফেলা যাবে না। জলের ভিতরে কোনো রকম কোনো ময়লা আবর্জনা ফেলা যাবে না। জলটাকে নিট অ্যান্ড ক্লিন রাখার দায়িত্ব কিন্তু পর্যটকদের, তো সেটা সবাইকে অবশ্যই মনে রাখতে হবে। আর ট্যুরের যে গাইড থাকে তারা বারবার করে বলে দেয় যে কোথায় গেলে কি করতে হবে কি করতে হবে না, তো ইংলিশেই তারা বলে, এজন্য বুঝতে কারো সমস্যা হয় না।
ফিফি আইল্যান্ড ঘোরার সবচেয়ে উপযুক্ত সময় হলো নভেম্বর থেকে এপ্রিল মাস, কারণ এই সময় আবহাওয়া শুষ্ক থাকে এবং সমুদ্র শান্ত থাকে। আমরা জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে গিয়েছিলাম, কারণ আবহাওয়া যদি ভালো না থাকে, এরকম একটা সুন্দর পরিবেশে যদি এসে আপনাকে ঝড়ের কবলে পড়তে হয়, তবে কিন্তু আপনি সুন্দরভাবে এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। তাই শুষ্ক আবহাওয়া দেখে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, তাহলে খুব সুন্দরভাবে প্রকৃতির এই দৃশ্যগুলো উপভোগ করা সম্ভব। আর ডে ট্যুর প্যাকেজে গেলে আরো একটা ফ্যাসিলিটি, যেটা সবগুলো পয়েন্ট একদিনেই দেখা যায়। থাইল্যান্ডে যেহেতু অনেক বেশি ঘোরার জায়গা আছে, তাই একদিনে অনেকগুলো পয়েন্ট দেখলে বাকি দিনগুলোতে আপনারা আরো অন্য পয়েন্ট দেখতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সময় কম লাগবে এবং খরচও কম হবে। এখন আমি কিছু ভ্রমণ টিপস শেয়ার করব। সাথে করে অবশ্যই পানির বোতল এবং হালকা কিছু স্ন্যাক্স রাখবেন। আর অবশ্যই নিতে ভুলবেন না সানস্ক্রিন, কারণ রোদে ট্যান পড়ার একটা পসিবিলিটি তো থাকেই। তাই 2-3 ঘন্টা পর পর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করে নেবেন। আর সাথে রাখতে পারেন সানগ্লাস। যদি কারো মোশন সিকনেস থাকে অথবা বমি হওয়ার একটা রোগ থাকে, তাহলে অবশ্যই বমি নিরোধক ঔষধ খেয়ে নেবেন এবং চেষ্টা করবেন স্পিড বোর্ডের মাঝখানের দিকে বসার, যেন ঝাঁকুনিটা কম লাগে। আর সবাই অবশ্যই সুন্দরভাবে ঘুরে আসবেন ফিফি আইল্যান্ড। আর আমার ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো এখানেই শেষ করছি আজকের ব্লগ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা যারা এখনো আমার ইউটিউব সাবস্ক্রাইব করেনি আর পেজে লাইক ফলো করেনি, তাদেরকে রিকোয়েস্ট করব ইউটিউবে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব আর পেজে লাইক ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না।